হ্যালো গাইড, আজকে আমি যেটা দেখাবো সেটা আহ, সম্পূর্ণ বাংলাতে। এর আগের ভিডিওগুলো আমি হিন্দিতে করেছিলাম। আজকে দেখাবো যেটা একদম যারা নিউ এই গ্র্যান্ড স্টিমের অ্যাক্সেস পয়েন্ট এবং ক্লাউড সম্পর্কে যারা একদম নতুন, তাদের জন্য কিছু প্রাথমিক সেটিংস, যাতে করে তারা তাদের উম, ঘরের কিংবা কারো ছোট বিজনেস থাকলে তার বিজনেসের, অথবা কেউ যদি কোনো সাপোর্ট টিমের হয়ে কাজ করে, তো সাপোর্টে সাপোর্ট যদি দিতে চাই বা দেয় যদি কাউকে, তো প্রাথমিকভাবে কিভাবে কাজগুলো করবে তারই উপর ছোট্ট একটা ভিডিও আজকে দেবো। তো আজকে মেন যে চারটে জিনিস দেখাবো সেটা হচ্ছে গ্র্যান্ড স্ট্রিমের অ্যাকাউন্ট লগ ইন, ড্যাশবোর্ড সম্পর্কে কিছু বলবো, কিভাবে এখানে ডিভাইস অ্যাড করতে হয়, আর ওয়াইফাই সেটিংস কিভাবে করবে, এবং এটা সম্পূর্ণ আহ, প্রাথমিক দিকের বিষয় নিয়ে বলবো। বিশেষ কিছু অ্যাডভান্স লেভেলের এখানে আজকে আলোচনা করব না। উম, যাক, মেন বিষয়ে যাই। আহ, এটা হচ্ছে গ্র্যান্ড স্টিমের ক্লাউড। এখানে লগ ইন করার জন্য একটা ইউজার নেম আর একটা পাসওয়ার্ড লাগে। তো কিভাবে এখন ক্লাউডে অ্যাকাউন্ট করা যায়, তো সেটা একটা ভিডিও আমি অলরেডি আগের থেকে দিয়ে রেখেছি। তো সেটাকে দেখে কেউ ক্লাউড অ্যাকাউন্ট অবশ্যই বানিয়ে নিতে পারো। তো এখানে আমার আগের থেকে অ্যাকাউন্ট আইডি আর পাসওয়ার্ড আছে, তো যেটা দিয়ে আমি ক্লাউডে লগ ইন করলাম। হুম, লগ ইন হয়ে গেছে। তো আমার যে আইডিটা আমি ইউজ করি সেটা হচ্ছে সাপোর্ট কলকাতা। তো আমার কোম্পানির নাম রেক্টাস ইন্ডিয়া। তো আমাদের কোম্পানি অল ইন্ডিয়া বেসিসে গ্র্যান্ড স্টিম সাপ্লাই করে থাকে। কারণ আমার কোম্পানি T1 লেভেলের একটা ইম্পোর্টার, ইম্পোর্ট করে বাইরের থেকে গ্র্যান্ড স্ট্রিম ডিভাইস। শুধু যে গ্র্যান্ড স্ট্রিম ইম্পোর্ট করে তা নয়, এর সঙ্গে সঙ্গে আমরা মিমোসা, মাইক্রোটিক, এর সঙ্গে সাইরোটিক, এই সমস্ত প্রোডাক্টগুলো আমরা এখান থেকে সেলস অ্যান্ড সাপোর্ট দিয়ে থাকি। তো আজকে এই গ্র্যান্ড স্ট্রিমের ক্লাউডের অ্যাকাউন্ট সম্পর্কে কিছু বলতে চাইছি। তো লগ ইন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস এসে যাবে, যেখানে আপনি সবার উপরে দেখতে পাচ্ছেন যে ডিফল্ট নেটওয়ার্ক। যদি আপনার নেটওয়ার্ক এক জায়গাতেই হয়ে থাকে, তবুও আমি বলবো ডিফল্ট ইউজ না করার জন্য। তো এখান থেকে গিয়ে একটা নেটওয়ার্ক আপনি ক্রিয়েট করে নিতে পারেন। তো নেটওয়ার্কটা একটা ক্রিয়েট করে নেবেন আপনি যে আহ, জায়গায় নেটওয়ার্কটা ইউজ করতে চাইছেন, বা যদি কারো একই কোম্পানির অনেক সময় কি হয়, বিভিন্ন জায়গায় তাদের অফিস থাকে। তো বিভিন্ন অফিসে তারা যদি ইনস্টলগুলো করে, তাদের জন্য আলাদা আলাদা অ্যাকাউন্টের দরকার নেই। তারা এরকম করে দু তিনটে ডিফারেন্ট নেটওয়ার্ক লোকেশন ক্রিয়েট করে নিতে পারে। সাপোজ একটা কলকাতায় অফিস আছে, একটা দিল্লিতে আছে, একটা বোম্বেতে আছে। তো এরকম করে সে অনেকগুলো নেটওয়ার্ক তৈরি করে নিতে পারে। তো এক্ষেত্রে নেটওয়ার্কের নাম দেবে, কান্ট্রি তো আমাদের ইন্ডিয়ায় থাকবে, টাইম জোন ঠিকই থাকবে। আর যদি কিছু ক্লোন নেটওয়ার্ক বানাতে চায়, সেক্ষেত্রে এখানে আগের নেটওয়ার্কের সঙ্গে ক্লোন করাতে পারে, অথবা তাছাড়া এগুলো দরকার নেই। শুধু নেটওয়ার্ক নামটা দিয়ে সেভ করলেই, যেমন আমি যদি এটা এখন আহ, কলকাতা, সরি, KTA, কলকাতা। তো এই নামে যদি সেভ করি, তাহলে দেখা যাবে যে আমার এখানে যে ডিফল্ট নেটওয়ার্কটা ছিল, এই ডিফল্ট নেটওয়ার্কের পাশাপাশি আমার আরেকটা নেটওয়ার্ক অ্যাড হয়ে গেল, যেটা কলকাতা। তো এরকম করে যদি কারো দু তিনটে সাইট হয়ে থাকে, তো সেক্ষেত্রে সে আরো ক্রিয়েট করে নিতে পারে। তো এখন আমি যদি কলকাতা অ্যাকাউন্টস এর মধ্যে যাই, এখানে দেখবো আমার আহ কলকাতা নামটা এখানে চলে এসছে, যেটা আগে ডিফল্ট নাম দেখাচ্ছিল। এবার এখানে ড্যাশবোর্ডের মধ্যে প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইন্টারনেটের কানেক্টিভিটি, রাউটার, সুইচ, অ্যাপ, যেগুলো এপি গুলো আছে, সেই এপি গুলো মূলত দু ধরনের হয়, একটা ইনডোর এপি হয়ে থাকে আর একটা আউটডোর এপি হয়ে থাকে। আর এর সঙ্গে যে যে ক্লায়েন্ট গুলো কানেক্টেড, তাতে রাউটারের সঙ্গে হতে পারে অথবা অ্যাক্সেস পয়েন্টের সঙ্গে হতে পারে। তো ওয়্যার আর ওয়্যারলেস দুটো পার্টে এখানে টোটাল কাউন্ট করে দেখাবে।
এখানে কিছু অ্যালার্ট আছে, এমার্জেন্সি যে অ্যালার্ট গুলো হয় এখানে, সেই অ্যালার্ট গুলো এখানে দেখায়। ওয়ারিং নোটিশ যা কিছু থাকে এই অ্যালার্ট অপশনে দেখতে পাবো। এইখানের যে পার্ট গুলো আছে এই পার্ট গুলোর মধ্যে আমরা কতগুলো ক্লায়েন্ট এখানে কানেক্ট হয়েছে তার কাউন্ট সংখ্যা এখানে দেখা যায়, কতটা ব্যান্ডউইথ ইউজ হচ্ছে সেটা এখানে দেখা যায়। এখানে যে ক্লায়েন্টগুলো কানেক্ট হয়েছে তাদের মধ্যে কি কি ডিভাইস ইউজ করছে তারা, তাতে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে বিভিন্ন কোম্পানির মোবাইল হতে পারে, তো অনেক ক্ষেত্রে মোবাইলের ম্যানুফ্যাকচারার গুলো এখানে উঠে আসে, তাতে অ্যাপেল হলে হবে কি, রেডমি হোক, ভিভো হোক, তো বা উইন্ডোজ যদি কেউ ইউজ করে তো তার এখানে আসে। সঙ্গে সঙ্গে ডান দিকে ক্লায়েন্ট ওএস গুলো আমরা দেখতে পাই। এরপর হচ্ছে কি, যদি কোনো আজকে ধরুন কোনো নতুন গেস্ট এখানে যদি জয়েন করে, তো গেস্ট কতজন আজকের ডেটে জয়েন করলো সেটা এখানে দেখিয়ে দেয়, নিউ সেশন হিসাবে যদি কোনো গেস্ট জয়েন করে থাকে। তো এইভাবে ড্যাশবোর্ডের মধ্যে আমরা সবকিছু আহ, মোটামুটি দেখতে পাবো, যেগুলো এক ঝলকে সব পুরো নেটওয়ার্কের সম্পর্কে আমার একটা সাধারণ আইডিয়া হয়ে যাবে যে আমার কোথায় কি চলছে কি হচ্ছে। টপ ডিভাইসেস অর্থাৎ কোন ডিভাইসটা সব থেকে বেশি ব্যান্ডউইথ ব্যবহার করলো বা ব্যবহার করেছে সেটার অনুসারে এখানে কমন একটা লিস্ট তৈরি হয়। টপ এসএসআইডি, একটা রেডিওর মধ্যে আমরা 8টা এসএসআইডি অ্যাড করতে পারি, এরকম অ্যাক্সেস পয়েন্টগুলো অনেক ক্ষেত্রে 2x2, 4x4 হয়, তাদের ক্ষেত্রে 8টা করে যদি হয় তাহলে 2x2 এ 8 8 16টা এসএসআইডি অ্যাড করতে পারবো। আর যদি 4x4 হয় সেক্ষেত্রে আমরা 8x4 অর্থাৎ 32টা এসএসআইডি অ্যাড করতে পারবো। তো সেই এসএসআইডি গুলোর মধ্যে যে এসএসআইডিটা সব থেকে বেশি ব্যবহার হবে সেই এসএসআইডিটা এখানে উপরে উঠে আসবে, তারপর তার ব্যবহারের অনুসারে উপর নিচে পরপর পরপর আসবে। তো এই মোটামুটি ছিল এর ড্যাশবোর্ড, যেটা এক ঝলকে পুরো নেটওয়ার্কটার একটা মোটামুটি আমাদের কাছে একটা বোধগম্য হয়ে ওঠে যে কি কি হয়েছে, কোথায় কোন ক্লায়েন্ট অনলাইন আছে, কোনটা অফলাইন আছে, কোন ডিভাইসটা অনলাইন আছে, কোনটা অফলাইন আছে। তো সেটা এখান থেকে আমরা দেখতে পাবো। এবার আমি দেখাবো যেটা, যে ডিভাইস। এখানে এখন এই মুহূর্তে এখানে কোনো ডিভাইস নেই, আমি যদি এখানে কোনো ডিভাইস অ্যাড করি তাহলে সেটা কিভাবে করব? একদম সিম্পল, কোনো ক্রিটিক্যাল নেই এর মধ্যে। জাস্ট এখানে কি করব, অ্যাডে ক্লিক করব, ক্লিক করার পরে ডিভাইসটার নাম দেবো। নাম কেন দেবো না, একটা নেটওয়ার্কের আন্ডারে অনেক সংখ্যায় ডিভাইস হতে পারে, এবার কোনখানের ডিভাইসটা আমার অনলাইন আছে, কোনটা অফলাইন আছে, কার মধ্যে কি ইস্যু হচ্ছে, তো সেগুলো জানতে গেলে যদি আমি নাম ঠিকঠাক ভাবে না দিয়ে রাখি আমি বুঝতে পারবো না যে কোনখানে ডিভাইসটা অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে। তো আমাদের যেমন নাম হয় সেরকম ডিভাইসের আমরা কোন জায়গায় লাগিয়েছি সেই হিসাবে আমি বলতে পারি যে এর নাম এটা হওয়া উচিত। যদি কোনো রুমের সামনে লাগানো হয়, ধরুন এটা 1 নম্বর রুমের সামনে লাগানো হয়েছে, তাহলে আমি এটা R1 দিতে পারি, বা আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন। তো এখানে অ্যাড করার জন্য কি কি লাগবে, ডিভাইসের পিছনের দিকে দেখবেন একটা স্টিকার চিপকানো থাকে, সেখানে ম্যাক অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেওয়া থাকে, সেখানে ম্যাক অ্যাড্রেস আর পাসওয়ার্ড দেওয়া থাকে। তো আমি একটা ডিভাইস এখানে অ্যাড করব, তো এর ম্যাক অ্যাড্রেস হচ্ছে এইটা, ম্যাকটা কপি করে নিলাম, পেস্ট করে দিলাম, পাসওয়ার্ডটা কপি করে নিলাম এবং এখানে পেস্ট করে দিলাম, আর এর সঙ্গে দিয়ে আমি এটা কি করলাম, অ্যাড করে দিলাম। তো ও কি হবে, অ্যাড হয়ে যাবে। এবার এখানে ডিভাইসটা আমার অ্যাড হয়ে গেছে, ডিভাইসটা আগের থেকে আমি পাওয়ার দিয়ে রেখেছিলাম, ওর মধ্যে ইন্টারনেট আছে, তাই ওখানে কি হচ্ছে, আমার এটাকে গ্রিন দেখাচ্ছে সঙ্গে সঙ্গে। গ্রিন মানে এটা হচ্ছে অনলাইন আছে, গ্রিন মানে হচ্ছে এটা অনলাইন আছে। এবার ডিভাইসটা তো অ্যাড হয়ে গেল, এবার এই ডিভাইসটাতে কি হবে, আমাকে আমার মতো করে একটা এসএসআইডি তৈরি করতে হবে, এসএসআইডি তৈরি করতে হবে, এবং এসএসআইডি তে যদি আমি কি ধরনের পাসওয়ার্ড দিতে চাইছি সেই সম্পর্কে এবার আমরা কনফিগারেশনে যাব। তাহলে আমাদের যে আজকে টপিকের মধ্যে বলেছিলাম ক্লাউড লগ ইন, তো ক্লাউড লগ ইনটা হয়ে গেল। তারপরে ড্যাশবোর্ড সম্পর্কে যেটা বলার বলবো বলেছিলাম বললাম। এবার ডিভাইস অ্যাড যেটা বলবো বলেছিলাম, তো ডিভাইস অ্যাড কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিয়েছি। এবার ওয়াইফাই সেটিংস, এবার যাব আমরা ওয়াইফাই সেটিংস এর মধ্যে। তো ক্লাউড অ্যাকাউন্টস থেকে আমরা সরাসরি সেটিংসে আসবো, সেটিংস থেকে দেখবো যে আমরা ওয়াইফাই এখানে একটা অপশন আছে। তো এখানে বাই ডিফল্ট কি হয়, একটা গ্র্যান্ড স্ট্রিম ক্লাউডের একটা এসএসআইডি অলরেডি ক্রিয়েট করা থাকে, আপনি চাইলে এটাকে মডিফাই করে নিতে পারেন, অথবা এটাকে না ইউজ করে আপনি আরেকটা এসএসআইডি নিজের মতো করে ক্রিয়েট করতে পারেন। তো আমি বলবো সবসময় এটাকে ইউজ না করে এটাকে ডিসেবল করে রাখুন, নতুন করে অ্যাড করে দিন। তো ফার্স্ট আমি একটা অ্যাড করছি,
তো এখানে আমি ওয়াইফাই এর নাম একটা দিয়ে দিলাম টেস্ট, আর এটার কানেকশনটা টাইপটা হবে ব্রিজ। তো এখানে ব্রিজ ছাড়াও ন্যাটিং হয়, তো ন্যাটিং সম্পর্কে আমার অলরেডি আরেকটা ভিডিও ডালা আছে, তো সেটা আপনারা এই ভিডিওটা দেখার পরে ওটা দেখলে মোটামুটি ন্যাট সম্পর্কে বুঝে যাবেন। ব্রিজ মোড মানে হচ্ছে আগের যে রাউটারের সঙ্গে আমার এই অ্যাক্সেস পয়েন্টটা কানেক্টেড হবে, সেই রাউটার থেকে যে ডিএসসিপি সার্ভারটা রান করছে সেই ডিভাইসিপি সার্ভার থেকেই আমার এই অ্যাক্সেস পয়েন্টের সঙ্গে যে ডিভাইসগুলো কানেক্ট হবে তারা আইপি পাবে। আর যদি ন্যাট মোডে করে দিই, ন্যাট মোডে করলে কি হবে, আমার ডিএসসিপি সার্ভার থেকে একটা আইপি পেয়ে এটা কানেক্ট হতে পারে, বা আমি এটাকে স্ট্যাটিক আইপি দিয়ে কানেক্ট করাতে পারি, আর এখান থেকে ওর নিজে আরেকটা ডিএসসিপি সার্ভার নিজে নিজে রান করাবে, যেটা এখান থেকে আইপি প্রোভাইড করবে এর সঙ্গে যে সমস্ত ডিভাইসগুলো কানেক্ট হবে তাদেরকে। তো ব্রিজ মোড। এবার যদি কারো ভিলেন থাকে, ভিলেন বা এগুলো সম্পর্কে আমি আরো পরে অন্য ভিডিওতে বিস্তারিত বলবো, ভিলেন বা ক্যাপটিভ পোর্টাল, তো এগুলো নিয়ে পরে আমি বলবো। আপাতত যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এখানে যদি আমি সিম্পল একটা এসএসআইডি অ্যাড করি, এই এসএসআইডিটা কোন ব্র্যান্ডের উপরে রান করে, এর ওখানে দুটো ব্র্যান্ড আমাদের থাকে, একটা হচ্ছে 2.4, একটা 5 GHz। আপনি এসএসআইডিটার উপরে দুটো ব্যান্ডকে একসঙ্গে রান করাতে পারেন, অথবা চাইলে আপনি এটাকে খালি 2.4 অথবা 5 GHz করতে পারেন। আর যদি ওয়াইফাই 6 এর কোনো ডিভাইস আপনার কাছে থাকে, বা 6 GHz এর যদি ডিভাইস থেকে থাকে, এর অন্যান্য মডেল আছে অনেক রকমের। তো এখন তো আবার খুব শীঘ্রই ওয়াইফাই 7 আসতে চলেছে ফেব্রুয়ারির দিকে, 2025 ফেব্রুয়ারির দিকে আশা করি ওয়াইফাই 7 চলে আসবে। তো আপনি এই দুটো ব্যান্ড ইউজ করতে পারেন, অথবা চাইলে আপনি একটা সিঙ্গেল ব্যান্ড ইউজ করতে পারেন 5 GHz হিসাবে, অথবা আপনি চাইলে সিঙ্গেল 2.4 ইউজ করতে পারেন। তো এখন আমি এখানে দুটো ব্যান্ড ইউজ করে দেখাবো, 2.4 অ্যান্ড 5 দুটোকে একসঙ্গে। এবার হচ্ছে সিকিউরিটি। সিকিউরিটি মানে এই যে ওয়াইফাই সিগন্যালটা বেরোবে এর সঙ্গে যে কানেকশন হবে, সেই কানেকশনের জন্য যে পাসওয়ার্ডগুলো আমরা নর্মাল রাউটারে দিয়ে থাকি, তো এটা পার্সোনাল হয়ে গেল। এখানে অনেক রকম ভাবে আপনি দিতে পারেন, রেডিয়াস থ্রু করাতে পারেন, তো এগুলো পরের দিকে আরো বলবো, এগুলো একটু অ্যাডভান্স লেভেলের হটস্পট বা এসব কিছু। তো আপনি এখন পার্সোনাল থেকে এবার আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই, যে কোনো 8 মিনিমাম ক্যারেক্টার এখানে 8 ডিজিটের হতে হয়। তো এখানে আমি ABC 1 2 3 4 5 একটা নর্মাল পাসওয়ার্ড দিয়ে দিলাম, ABC 1 2 3 4 5। আর ডাব্লুপিএ যে মোড আছে, ডাব্লুপিএ মোডের ক্ষেত্রে ওয়েব 2, WPA2 অ্যান্ড WPA 2, WPA2 অ্যান্ড WPA 3। তো WPA2 অ্যান্ড WPA3 যদি ইউজ করা যায় সেক্ষেত্রে আমার মনে হয় সব থেকে ভালো হবে, কারণ এখানে যেগুলো অ্যাপেলের ডিভাইস আছে বা অ্যাডভান্স লেভেলের যে ডিভাইসগুলো আছে সেগুলো WPA3 তে কানেকশন খুব ভালো থাকে। এবার এটা করার পর ওয়াইফাই তাহলে আমার নাম হয়ে গেল উপরে, এখানে যেটা হলো সেটা ওয়াইফাই এর নাম যেটা শো করবে, এটা মোডটা হয়ে গেল ব্রিজ, এর দুটো ব্যান্ডের উপরে রান করবে। এখানে আমি তার পাসওয়ার্ড দিয়ে দিলাম, কি পাসওয়ার্ড দিলে কানেক্ট হবে। অ্যাক্সেস কন্ট্রোলের যদি এর মধ্যে আমরা যাই, অ্যাক্সেস কন্ট্রোলে আমরা এখানে বেশ কিছু কন্ট্রোল করতে পারি, যেমন আমরা কিছু ম্যাক ফিল্টার করতে পারি, কিছু অ্যালাউ লিস্ট করতে পারি, কোনো ব্লক লিস্ট করতে পারি। তো এগুলো একটু খুব ক্রিটিক্যাল নয়, খুবই সিম্পল, এগুলো পরবর্তী ক্ষেত্রে অন্য কোনো ভিডিওতে আমি এগুলো সম্পর্কে আলোচনা করব। এখানে হচ্ছে আমার অ্যাসাইন, ডিভাইস অ্যাসাইন। অনেক ক্ষেত্রে কি হবে, আপনার এখন আমার যেমন একটা ডিভাইস আমি অ্যাড করে রেখেছি R1, তেমনি আপনার এখানে আরো অনেকগুলো ডিভাইস অ্যাড হয়ে থাকতে পারে। তো কোন কোন ডিভাইসটার উপরে এই যে এসএসআইডিটা আমি যেটা ক্রিয়েট করতে চলেছি এখন, এটা কোন কোন ডিভাইসটার উপরে আমি অ্যাপ্লাই করব, সব ডিভাইসগুলো যদি থাকে তাহলে সব ডিভাইসগুলোর ক্ষেত্রে করতে পারেন, অথবা আপনি চাইলে আপনার মতো করে যেগুলো যেগুলোতে করতে মনে করছেন যে এই এসএসআইডিটা ওই ওই ডিভাইস থেকে বেরিয়ে আসবে, তো সেটা করতে পারেন। তো এখন এই মুহূর্তে আমার কাছে একটাই যেহেতু অ্যাক্সেস পয়েন্ট লাগানো আছে, তাহলে আমার এটা একটা টিক করে রাখলাম। এবার অ্যাডভান্সে যদি যাই, এখানে আমি আরো কিছু দেখতে পাবো ফিচার, যেগুলো হচ্ছে এসএসআইটা আমি হাইড করতে চাইছি কিনা, বা তার ডিটিআইএম পিরিয়ড যেটা আছে সেটা আমি বাই ডিফল্ট 1 করব, বা তার থেকে সংখ্যা আমি বাড়াবো কিনা। তো এগুলো সম্পর্কে পরে পরে আরো আলোচনা করব। এবার এইখানে যেটা বলছি আমরা, এই জিনিসটা আপনারা সবসময় কি করবেন, অ্যানাবেল করে দেবেন। এতে অনেক কিছু সুবিধা আছে, এতে কি আমরা যে সমস্ত ভয়েস কলিং বা ইত্যাদিগুলো করে থাকি তাতে কি হয়, তাদের কোয়ালিটিটা ঠিক থাকে। ঠিক আছে, তো এগুলো ওখানে আপনি অন করে দেবেন। এবার আপনাকে এটা সেভ করার আগে আমি বলে দিই, আপনাকে এই ওয়াইফাই এর এটা যদি এনাবেল না করেন, এসএসআইডিটা সেভ হয়ে যাবে কিন্তু এসএসআইডিটা ডিভাইস থেকে রিলিজ হবে না, অর্থাৎ বেরোবে না।
তো এই জন্য উপরে ওয়াইফাইটাকে অবশ্যই অন করবেন, তারপর এটাকে সেভ করবেন। সেভ করে দিলাম। তো সেভ করে দিলে কি হচ্ছে, এখন আমার ওই একই রেডিওর উপরে দুটো এসএসআইডি শো হয়ে গেছে, দুটো। একটা হচ্ছে আপনার বাই ডিফল্ট যেটা ছিল সেটাও অ্যাপ্লাই হয়ে গেছে, টেস্টটাকেও অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমি চাই খালি টেস্ট এই এসএসআইডিটাই ওখান থেকে বেরোক, যে জিডব্লিউএন ক্লাউড এটা বেরোবে না। তো এটাকে বন্ধ করার জন্য আমরা সেটিংস থেকে যাব, সেটিংসে গিয়ে জাস্ট এই যে ওয়াইফাইটা এনাবেল ছিল এটাকে আমরা কি করব, ডিসেবল করে সেভ করে দেবো। তাহলে কি হবে, এটা আমার ডিসেবল হয়ে গেল, তাহলে ওখান থেকে আমার এখন একটা এসএসআইডি বেরোবে, যেটা হচ্ছে আমার টেস্ট। ওকে। এরপরে তাহলে এটা হলো সিম্পল একদম কনফিগারেশন, যেটা আশা করি এটা অনলাইনে অ্যাপ্লাই হবে। অ্যাপ্লাই হতে একটু দেরি হয়, কারণ এটা পুরোটাই অনলাইন বেসিস কনফিগারেশন। এটা জিরো টাচ কনফিগারেশন। জিরো টাচ কনফিগারেশন মানে ডিভাইসটাকে আমি একদম ম্যানুয়ালি লগ ইন করে ওর ভিতরে কনফিগার করলাম এমনটা নয়। ডিভাইসটা কোনো একটা নেটওয়ার্কে লাগিয়ে দেবেন আর ক্লাউডে কনফিগার করবেন, অটোমেটিক এই কনফিগারেশনটা ওই ডিভাইসের মধ্যে চলে যাবে। এতে সুবিধা অনেক কিছু আছে, যেমন যদি ডিভাইসটা কোনো কারণে হাই ভোল্টেজ বা ইত্যাদির কারণে যদি কখনো রিসেটও হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে, যখনই সে ফের আবার নেটওয়ার্ক পাবে, নেটওয়ার্ক পাওয়ার সঙ্গে সঙ্গে সে পুরোনো কনফিগারটা আবার ক্লাউড থেকে অটোমেটিক ওর মধ্যে ইমপ্লিমেন্ট হয়ে যাবে। তো এটা একটা বিরাট বড় সুবিধা। অন্যান্য সিম্পল রাউটারের মধ্যে এগুলো হয় না। আরো অনেক কিছু এর মধ্যে অ্যাডভান্স ফিচার আছে, যেটা বলবো যে মানুষ কেন নর্মাল রাউটারের পরিবর্তে গ্র্যান্ড স্টিম কেন ইউজ করবে, তার অনেক কিছু অ্যাডভান্স লেভেলের এখানে অপশন আছে। তো সেগুলো আহ, কিছু কিছু বলে দিই। যেমন আমাদের যদি শুধু পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করি, সেক্ষেত্রে যে কেউ আরেকটা মোবাইল থেকে স্ক্যান করে কানেক্ট করে নিতে পারে। তার জন্য এখানে কিছু অ্যাডভান্স লেভেলের আমাদের অপশন আছে, যেটা নিয়ে আমি বলছিলাম যে পরবর্তী ভিডিওতে অবশ্যই বলবো। তো সেটা হচ্ছে যেমন ক্যাপটিভ পোর্টাল। যদি ক্যাপটিভ পোর্টাল আমি এখানে অন করে দিই, সেক্ষেত্রে ক্যাপটিভ পোর্টালের অনেক কিছু পলিসি আছে যেগুলো দিয়ে আমরা কানেক্ট করাবো। যেমন ফেসবুক হতে পারে, গুগল হতে পারে, আপনার সেক্ষেত্রে ভাউচার হতে পারে। তো এরকম ধরনের অনেকগুলো অপশন আছে যেগুলো দিয়ে আমরা ক্যাপটিভ পোর্টাল থ্রু কানেক্ট করাবো। সেক্ষেত্রে পাসওয়ার্ড থাকবে না, বা পাসওয়ার্ড আপনি দিলেও পাসওয়ার্ডটা আপনার মেইন বিষয় হয়ে দাঁড়াবে না। অন্যান্য যে অথেন্টিকেশন, যে এখানে রুলগুলো আপনি লাগাবেন, সেই অথেন্টিক রুলগুলোর মধ্য দিয়ে ইউজারটা যতক্ষণ না অথেন্টিক হচ্ছে, ততক্ষণ অবধি সে কোনো প্রকার নেট এখান থেকে ইউজ করতে পারবে না। তো এই হচ্ছে ওয়াইফাই সেটিংস। দেখি এখন একবার দেখবো যে ওই ওয়াইফাই নামটা এখানে আসছে কিনা। হ্যাঁ, এই দেখুন এখানে টেস্ট বলে যে আমরা এটা করেছিলাম, সেটা এখানে এসে গেছে এবং এর পাসওয়ার্ড দেওয়া আছে। এরপরে যেটা বলবো বলেছিলাম, তো এটা হয়ে গেল আমার ওয়্যারলেস ল্যান, এটা হয়ে গেল। এরপরে আমি যেটা করবো গ্লোবাল রেডিও সেটিং। এখানে কিছু সেটিংস আমি একটু বলে দিই, যেটা হচ্ছে গ্লোবাল রেডিও সেটিং। এখানে আমার আহ আহ, এইখানে এই নেটওয়ার্কটার মধ্যে, এটা একটা নেটওয়ার্ক গ্লোবাল রেডিও সেটিং মানে আমি এই যে সেটিংসটা এখানে অ্যাপ্লাই করব, সেগুলো এর মধ্যে যতগুলো আমার অ্যাক্সেস পয়েন্ট কানেক্টেড থাকবে সবার উপরে কিন্তু এগুলো কার্যকারী হবে। তো এই জন্য এটাকে গ্লোবাল রেডিও সেটিং বলছে। চাইলে আপনি স্পেসিফিক কোনো একটা অ্যাক্সেস পয়েন্টকে ধরে ওর উপরেও আপনি সেটিংসের কিছু পরিবর্তন করতে পারেন। তো এক্ষেত্রে গ্লোবাল রেডিও সেটিংসের আমি কিছু আহ, দু একটা বিষয় বলে দিই। যেমন 2.4 এর ক্ষেত্রে আমি এটার চ্যানেল ওয়াইডটা কতটা হবে, 220 হবে, 2040 হবে, না 40 হবে, এই সেটিংসটা এখান থেকে করতে পারি। চ্যানেলগুলো এখানে কি কি চ্যানেল আমরা দেবো, সেটা অটো হতে পারে, বা আপনি চাইলে আপনার মতো করে চ্যানেলগুলো আপনি অ্যাডও করতে পারেন। 2.4-এ আমরা জানি 2412 থেকে শুরু, এটা 2472-এ গিয়ে শেষ হয়। এ- এই এই চ্যানেলগুলো আপনি কতগুলো দেবেন, কি দেবেন, সেটা এখান থেকে, অথবা আপনি অল সিলেক্টও করতে পারেন। অল সিলেক্ট করে অল চ্যানেল দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে কি হবে, ও তার একটা অ্যাক্সেস পয়েন্ট আর পাশের আর একটা অ্যাক্সেস পয়েন্ট, দুজনের মধ্যে কথোপকথনের মধ্য দিয়ে ওরা বুঝে নেবে ও কি চ্যানেলে ছাড়ছে, পাশের ডিভাইসটা একটা অন্য চ্যানেলে আপনার কি করবে, এসএসআইডিটাকে ব্রডকাস্ট করাবে। সেক্ষেত্রে কি হবে, ওদের উম, মধ্যে ডাটা আদান প্রদানের অনেক সুবিধা হবে। সেম ফ্রিকোয়েন্সি ইউজ করলে কি হয় না, ওদের মধ্যে ওভারল্যাপ হয়ে থাকে, অনেক সময় সিগন্যাল কোয়ালিটি খারাপ হয়ে যায়। তো সেই জন্য আপনি চাইলে, যদি সংখ্যায় আপনার অনেক বেশি সংখ্যক এক্সেস পয়েন্ট হয়ে থাকে, তাহলে আপনি অল চ্যানেল সিলেক্ট করবেন, সেটা ভালো হয়। রেডিও পাওয়ার, রেডিও পাওয়ার মানে
এর মধ্যে যে অ্যান্টেনা থেকে যে সিগন্যালটা বেরোয়, যে গেনটা বেরোবে, সেই গেনটা কতটা বেরোবে। আপনার এখানে অপশন আপনি পাবেন এখানে লো, মিডিয়াম, হাই। এছাড়া আপনি চাইলে কাস্টমও করতে পারেন বা অটো তো রাখতে পারেন। তো যদি সংখ্যায় কম থাকে বা একটু দূরে দূরে হয়, এক্সেস পয়েন্ট গুলো একটা আছে আর একটা অনেক দূরে আছে, সেক্ষেত্রে হাইটাই সব থেকে ভালো। আর যখন কিছুটা দূরে থাকে তখন মিডিয়াম করি। এখন যখন প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে লাগানো হয়, যেমন হোটেলের ক্ষেত্রে বা কোনো কলেজ কিংবা স্কুলের ক্ষেত্রে কি হয়, প্রত্যেকটা রুমে রুমে একটা করে এক্সেস পয়েন্ট লাগানো হয়, সেক্ষেত্রে পাওয়ারটা লো রাখলেই ভালো হয়। তো এখন এই মুহূর্তে যেহেতু আমার একটাই লাগানো আছে, তাহলে আমি এটা হাই রেখে ছেড়ে দিলাম। ওকে। তো এখানে আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এনাবেল মিনিমাম আর এসএসআই। তো এতে কি হয় না, রেজিস্টার সিগন্যাল স্ট্রেংথ ইন্ডিকেটর, এটার মানে হচ্ছে যে আমরা যখন কোনো ডিভাইস একটা ওয়াইফাই এর সঙ্গে কানেক্ট করি, তখন তার যে সিগন্যাল, সেই সিগন্যালের স্ট্রেংথ কতটা আছে সেইটা উপরে ডিপেন্ড করে আমি এটাকে একটা আহ, 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 লাগাতে পারি রুল, যে এতটা পরিমাণ সিগন্যাল থাকলে তবেই সে কানেক্ট হতে পারবে, এর থেকে কম থাকলে সে কানেক্ট হতে পারবে না। এগুলো আমরা কখন করি, যখন খুব কাছাকাছি দুটো তিনটে চারটে অ্যাক্সেস পয়েন্ট কাছাকাছি থাকে, তখন আমরা এটাকে দিয়ে দিই। কারণ কি, একটা একটা রেডিও থেকে যে সিগন্যালটা বেরোচ্ছে আর একটা পাশের রেডিও থেকেও সিগন্যাল বেরোচ্ছে। এখন একটা কাস্টমার যদি এক জায়গা থেকে একটা রুমের সামনে হয়ে দ্বিতীয় রুম, তারপরে 3 নম্বর রুমে গিয়ে যায়, তখন কি হবে, যখন সে 3 নম্বর রুমে চলে গেছে তখন দেখা যাবে যে প্রথম রুমে যে অ্যাক্সেস পয়েন্টটা লাগানো ছিল সেটার সঙ্গে সে কানেক্টেড হয়ে আছে, কারণ সেখানে অব্দি ওর সিগন্যালটা গিয়ে পৌঁছচ্ছে। তো এইসব ক্ষেত্রে আমরা সিচুয়েশন অনুযায়ী, তো এর আরএসএসআই এর যে পরিমাণটা, এটা আমরা ফিল্ডের উপরে ডিপেন্ড করে কেমন জায়গায় লাগানো আছে, কত দূর অব্দি সিগন্যাল যাচ্ছে দুটো ডিভাইসের পাশাপাশি, মেজারমেন্ট করে মোটামুটি 80, কখনো কখনো 75, এরকমও আমরা এটা করে থাকি। তাতে করে কি হবে, একটা কাস্টমার যখন এক জায়গা থেকে আরেক দিকে সে হাঁটতে হাঁটতে আগিয়ে যাবে, তার যেন কোনো রকম সিগন্যাল কোয়ালিটির মধ্যে অসুবিধা না হয়, বা যে সে ভিডিও কল করছে যেন তার মধ্যে কেটে না যায়, সিগন্যালটা যেন প্রপার থাকে এবং ডাটা ট্রান্সমিট যেন ঠিকঠাক হয়। তো তার জন্য আরএসএসআইটাকে আমরা ঠিক করি। তো এরকম ঠিক যেমন 2.4 এ বললাম, ঠিক তেমনি 5 GHz এর ক্ষেত্রে ঠিক গ্লোবাল রেডিও সেটিংস এর মধ্যে আপনারা ওই একই জিনিসগুলো একইভাবে করে নিতে পারবেন। এখানে 20, 40 and 80 পাওয়ারও হাই লো করতে পারেন, অল চ্যানেল করতে, কমন চ্যানেল করতে পারেন। আর আরএসআইটা আরএসএসআই আরএসএসআইটা আপনাকে কি করতে হবে, আপনার মতো করে ওখানে সেট করতে হবে। এবার সেটা সবসময় 5 GHz যদি কানেক্টেড থাকে, সেক্ষেত্রে ডেটা ট্রান্সমিট অবশ্যই সব থেকে বেশি হয়। এবং যেখানে ফাইভের সিগন্যাল গিয়ে পৌঁছাচ্ছে না, সেখানে তখন 2.4 এর সিগন্যাল গিয়ে পৌঁছাবে, সে অটোমেটিক ওটা 2.4 এতে শিফট হয়ে যাবে। তো এই হচ্ছে মোটামুটি গ্লোবাল রেডিও সেটিংস। এবার এটাকে আমি সেভ দিলাম। তো গ্লোবাল রেডিও সেটিংসটা সেভ হয়ে গেল। এরপরে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলবো বলেছি, সেটা হচ্ছে যে ম্যাস রাউটিং। অনেক সময় কি হয়, আমরা কানেকশন করি একটা জায়গায়, একের বেশি অ্যাক্সেস পয়েন্ট লাগিয়ে দিই। এবার যে ওয়্যার দিয়ে লাগিয়েছি, কখনো কখনো ওয়্যারের প্রবলেম হয়ে যায়, যে মেইন রাউটার থেকে সিগন্যালটা যাচ্ছে সেই ওয়্যারে কখনো কখনো প্রবলেম হয়, বা মাঝখানে কখনো কখনো সুইচের প্রবলেম হয়ে যায়। তো এই সমস্ত কারণে কি হয়, ওই যে ডিভাইসটা কানেক্ট আছে সেই ডিভাইসটাতে ইন্টারনেট সাপ্লাই বন্ধ হয়ে যায়। তো এর জন্য একটা ভালো অপশন এখানে আমরা পেয়েছি, সেটা হচ্ছে অ্যানাবেল মেস। আমি যদি এই ম্যাস নেটওয়ার্কটাকে অ্যানাবেল করে রাখি, এটা কি হয়, এটা 5G-র উপরে কানেক্ট হয়ে থাকে। হুম। 5G-র উপরে এটাকে কানেক্ট, ইন্টারফেস 5G দিচ্ছি মানে এটা 5G-র উপরে কানেক্ট হবে। আর ক্যাসকেড এটা নাম্বার 3 আপ টু নাম্বার 3 পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ 3টে হপ কাউন্ট পর্যন্ত এটা ঠিকঠাক ভাবে আপনার কাজ করবে। 3 হপ, আপ টু 3 হপ, মানে 4টে ডিভাইস। একটা ডিভাইস যদি ওয়্যারলেসে কানেক্ট থাকে, ল্যানে কানেক্ট থাকে, তো এরপরে ওয়্যারলেসে আপনি এটার সঙ্গে আরো পরপর 3টে ডিভাইসকে কানেক্ট করতে পারবেন। তো 3 হপ কাউন্ট অবধি এটা কাজ করে। তো এটা করে রাখলে সুবিধা কি, মাঝখানে যদি কখনো ল্যানের ফল্টও হয়ে থাকে, তখন ও পাশের ডিভাইসের সঙ্গে কি হবে, পাশের ডিভাইসটার সঙ্গে ও ওয়্যারলেসে কানেক্ট হয়ে যাবে এবং ও নিজে নেটওয়ার্ক দিতে স্টার্ট করে দেবে। এই জন্য ম্যাচ নেটওয়ার্কটা এনাবেল করে রাখলে আপনার সুবিধা হয়। আপনি চাইলে এটা করে রাখতেও পারেন, নাও রাখতে পারেন। এবার অনেক জায়গায় কি হয়, আমার ওয়্যার দেওয়ার মতো পজিশন থাকে না, রুমের সব জায়গায় তো ওয়্যার দেওয়া যায় না। কিছু কিছু জায়গায় ওয়্যারে দিলাম, কিছু জায়গায় ওয়্যার দিলাম না। তো যেগুলো ওয়্যারে দিলাম না সেগুলো ম্যাচ নেটওয়ার্কে থাকবে, তারা বিনা ওয়্যারে চলবে, শুধুমাত্র পাওয়ারটা ওখানে দিয়ে দিলেই হলো। শুধু পাওয়ার সাপ্লাই পেয়ে যাবে, ডিভাইসটা অন হয়ে যাবে এবং ম্যাচ নেটওয়ার্কে এটা কানেক্ট হয়ে যাবে।
তো এরকমই আমি একটা ছোট টপোলজি দেখাচ্ছি। তো এই ম্যাশ নেটওয়ার্ক, এখানে একটা ডিভাইসকে কেবলমাত্র ওয়্যারে কানেক্ট করা আছে, বাকি এই যে ডিভাইসগুলো, এইসব ডিভাইসগুলো কি হচ্ছে, ওয়্যারলেসলি কানেক্ট হয়ে আছে। তো এটা হচ্ছে ম্যাশ নেটওয়ার্কের একটা টপোলজি। তো আজকে নিয়ে মোটামুটি যে বিষয়গুলো বললাম সেগুলো একদম সিম্পলের মধ্যে, বিশেষ কিছু ক্রিটিক্যাল নয়, একদম বিগিনারদের জন্য। তো ক্লাউডের লগ ইন, ড্যাশবোর্ড, ডিভাইস কিভাবে অ্যাড করতে হয়, ওয়্যারলেসের ল্যান কিভাবে অ্যাড করব, ওয়্যারলেসের ল্যান সেটিংস অর্থাৎ এসএসআইডি সেটিংস কিভাবে হয়, গ্লোবাল রেডিও সেটিংস, রেডিওর মধ্যে কিভাবে পাওয়ার কমানো বাড়ানো বা সিগন্যালের করতে পারি, কোন চ্যানেলের মধ্যে দিয়ে যাবে সেটা, আর একটা ম্যাচ রাউটিং। এই কটা বিষয় নিয়ে আজকে আমি এখানে বললাম। আহ যদি আরো কারো এই বিষয়ে ইন্টারেস্ট থাকে, অন্য কিছু আরো যদি জানার থাকে, সে বিষয়ে অবশ্যই কমেন্টে জানালে আমি আশা করব তার উপর একটা ভিডিও বানিয়ে দেওয়ার। তো আপাতত এইটুকুই। একবার আমি চাইবো এটার সঙ্গে কানেক্ট করে নিতে, একবার দেখে নিই যে এটার সঙ্গে কানেক্ট হচ্ছে কিনা। সরি, একবার যেহেতু অ্যাপ্লাই করেছি ম্যাচ সেটিংসটা, তো ও একবার একটু অ্যাপ্লাই নেবে, নিজে নিজে একটা কুল রিবুট নেবে, রিবুট নেওয়ার পরে ও আবার সিগন্যাল ছাড়বে। এক মিনিট, একটু ওয়েট করে যাই সিগন্যালটা আসা অবধি। ডিভাইসটা এখন এই মুহূর্তে অফলাইন হয়ে আছে, যেহেতু কুল বুট হচ্ছে, একটা বুট হওয়ার পরে ও আবার চালু হবে। তো যখনই চালু হয়ে যাবে তখন এটা গ্রিন হয়ে যাবে, এখন এটা অফলাইন হয়ে আছে। অফলাইন মানে এখানে গ্রিন চিহ্নটা থাকবে না, যখন এটা অনলাইন হয়ে যাবে তখন এখানে গ্রিন চিহ্নটা চলে আসবে। গ্রিন চিহ্নটা এসে গেছে, আশা করছি ডিভাইসটার কুল বুটিং যেটা ছিল সেটা হয়ে গেছে। এখানে সিগন্যালটা আশা করি পেয়ে যাব আমরা, টেস্ট এই সিগন্যালটা। এখানে আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম, পাসওয়ার্ডটা দিব ABC1234 5, এই পাসওয়ার্ডটা দিয়েছিলাম। কানেক্ট করব, কানেক্টেড হয়ে গেছে। এবং এখানে দেখবো যে আমার এবার নেট চলছে কিনা, জাস্ট একটু গুগলটা খুলে দেখে নিই। আচ্ছা, গ্র্যান্ড স্টিমেরই আমরা সাইটটা খুলে নিই, গ্র্যান্ড স্টিম নেটওয়ার্ক। তো দেখছি পরিষ্কার আমার এখন টেস্ট যে নামটা দিয়েছিলাম তার সঙ্গে কানেক্ট হয়েছে, এবং সেখান থেকে আমার নেট কিন্তু অ্যাক্সেস হচ্ছে। ডিভাইসটা অনলাইন হয়ে আছে। আর এখানে যদি ড্যাশবোর্ডে যাই, তো এটা একটু ওই যে কানেক্ট হয়েছে, কানেক্ট হওয়ার পরে ও কি হবে না, ওর যে ডেটাবেসটা আছে সেই ডেটাবেসটা এই ক্লাউডে ট্রান্সফার করবে। ট্রান্সফার করানোর পরে এখনো পর্যন্ত এই যে ডিভাইস আমরা কিছু দেখতে পাচ্ছি না, ওয়্যারলেস ডিভাইস, এটা নাম্বার 1 হয়ে যাবে। আহ, আরেকটা মোবাইলে তখনকে আমি কানেক্ট করার চেষ্টা করি। এক মিনিট, ওয়াইফাই, টেস্ট, কানেক্ট করছি, টেস্ট, পাসওয়ার্ড দিচ্ছি ABC1234 5 এন্ড কানেক্ট। কানেক্ট করলাম, মোবাইল একটা কানেক্ট করেছি। এখানে আমার একটা ক্লায়েন্ট এসে গেছে, R1 এর সঙ্গে কানেক্টেড দেখতে পাচ্ছি আমরা। তো এরকম কানেক্ট হওয়ার পরে আমরা দুটো ডিভাইসই কানেক্ট হয়ে গেছে, দুটো এসে গেছে, দুটো ডিভাইস এখানে কানেক্ট হয়েছে, একটা মোবাইল আমার আর একটা এই ল্যাপটপটা। তো এইভাবে ক্লায়েন্টগুলো আমরা দেখতে পাবো যে ক্লায়েন্টগুলো কানেক্ট হয়েছে ওয়্যারে, ওয়্যারলেসে। এখানে আপডেটটা এখনো আসছে না।
তো এখানে ওয়্যারলেসের সঙ্গে এখানে দুটো ডিভাইস এসে যাবে, ক্লায়েন্টগুলো যেমন এখানে এসেছে তেমনি ওখানে এসে যাবে। তো আজকে ওকে, একটু সময় নিচ্ছে, একবার একটু ড্যাশবোর্ডে আসতে একটু সময় লাগে। এখানে তো আমার এসে গেছে দুটো। ওকে, এসে যাবে, এটা এমন কিছু নয় যে আসবে না, এসে যাবে। তো আজকে যে কটা বিষয় নিয়ে বললাম, হ্যাঁ আরেকটা জিনিস এখানে দেখিয়ে দিই। তো ওটা তো ড্যাশবোর্ডে আপনার এসেই যাবে, ওটা নিয়ে কোনো চাপের বিষয় নয়, অবশ্যই আসবে, তো একটু লেট ওখানে আপডেট হয়। তো এখানে এই যে ডিভাইসটা আমরা অ্যাড করেছি, অনেক সময় কি হয় প্রয়োজন অনুসারে আমাকে এই ডিভাইসটা কখনো কখনো রিমুভও করতে হয়। রিমুভ করলে সেটা কিভাবে করব, এখানে জাস্ট সিলেক্ট করব, মোর অপশনে যাব, এখান থেকে আমি ডিলিট করব। ডিলিট করলে ডিভাইসটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। আর এই ডিভাইসগুলো একটা অ্যাকাউন্টে যদি ক্লাউড অ্যাকাউন্টে অ্যাড থাকে, তো এটা অন্য ক্লাউড অ্যাকাউন্টে অ্যাড করা যায় না, যতক্ষণ না একটা অ্যাকাউন্ট থেকে ওটাকে ডিলিট করা হচ্ছে। তো আজকে এই পর্যন্তই। উম, পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো। ওকে, বাই, ভালো থাকবেন সবাই।